আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে রকেট ইঞ্জিন কাজ করে এবং রকেট কি। আজকে আমি বলবো মহাকাশে যাওয়ার জন্য কি কি আমাদের জিনিস লাগবে। তো প্রথমেই আমরা কেবিন, যেটাতে হচ্ছে অ্যাস্ট্রোনটস বা স্যাটেলাইট যেটা থাকে বা হিউম্যান যদি আমরা দিই সেই কেবিন লাগবে। তারপর হচ্ছে লাইফ সাপোর্ট সিস্টেম, যেটা হচ্ছে সেই কেবিনে হিউম্যান বা মানুষ কিভাবে থাকবে তার সাপোর্ট করার জন্য যেসব জিনিস দরকার, যেমন ওয়াটার, অক্সিজেন এবং ফুড, যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি করবে সেটা এক্সহল করার জন্য সিস্টেম, টোটাল জীবন ধারণের জন্য সেই কেবিনকে উপযুক্ত করা, এটা হচ্ছে লাইফ সাপোর্ট সিস্টেম। অ্যান্ড থার্ড যেটা হচ্ছে অবভিয়াসলি আমাদের রকেট দরকার অথবা লাঞ্চার প্যাড, লাঞ্চার অথবা রকেট। ফোর্থ আমাদের দরকার হচ্ছে অবশ্যই নিরাপদে কীভাবে আবার পৃথিবীতে ফিরে আসে তার একটি ওয়ে বা একটা সিস্টেম। এবং ফিফথ যেটা দরকার হবে ওভারঅল সার্ভাইভাল, বা আমরা একজন হিউম্যানকে স্পেসে পাঠালাম এবং তাকে নিরাপদে পৃথিবীতে আবার ফিরিয়ে আনলাম। এই পুরো সিস্টেমটাতে সে যত টিকে থাকতে পারে সেই সিস্টেম বা একটা ওয়ে আমাদের তৈরি করতে হবে। সো এই বেসিক্যালি এই পাঁচটা জিনিসই আমরা যদি এনশিওর করতে পারি তাহলে আমরা একটি মানুষকে মহাকাশে পাঠাতে পারবো কোনো উদ্দেশ্যে, এবং সেই কাজ শেষ করে আবার সেফলি নিরাপদে পৃথিবীতে ফিরে আসতে পারবে। সো এখন আমরা হিসাব করব যে আমাদের এক কেজি আমরা জিনিস যদি মহাকাশে আমরা পাঠাতে চাই সেখানে আমাদের কীরকম বা কী ধরনের কস্টিং থাকতে পারে এটার পিছনে। তো নর্মালি আমরা যদি 1 কেজি একটা ম্যাস, যেটাকে আমরা যদি মহাকাশে পাঠাতে বা আমাদের লোয়ার অরবিটে পাঠাতে চাই, লোয়ার অরবিট মিন্স পৃথিবী থেকে প্রায় 200 কিলোমিটার উপরে যে আমাদের একবারে নিকটবর্তী যে অরবিটটা, সেটা হতে পারে লোয়ার অরবিট। তো আমরা যদি এক কেজি ম্যাসকে লোয়ার অরবিটে পাঠাতে চাই সেটার কস্ট হবে $10,000। সো যদি একজন মানুষকে পাঠাতে চাই সো অবশ্যই $1 মিলিয়ন প্রায় খরচ হয়ে যাবে। তো আসলে জিনিসটা এত ফ্ল্যাট না, এই একজন মানুষ পাঠানোর পিছনে আরও এডিশনাল অনেক ধরনের কস্ট আছে, সব মিলিয়ে 7-8 মিলিয়ন হয়ে যায়। তো আমরা যদি লক্ষ্য করি যে আমাদের স্পেস শাটল প্রোগ্রামটা, যেটা স্পেস শাটল প্রোগ্রাম ইউএস যেটা পরিচালনা করে থাকে, তারা হচ্ছে 1 বছরে 5টা স্পেস শাটল প্রোগ্রাম পরিচালনা করে থাকে। তো দেখা যাচ্ছে যে প্রত্যেক প্রোগ্রামে পার স্পেস শাটল লাঞ্চে $1 বিলিয়ন করে খরচ হয়ে যাচ্ছে তাদের। এইটা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের নির্দিষ্ট যে পরিমাণ ম্যাস বা কোনো একটা স্যাটেলাইট যদি আমাদের হয় 50 কেজি, তাহলে প্রায় 7-8-9 বা 17-18-19 মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হয়ে যেতে পারে। সো জিনিসটা অবশ্যই এক্সপেন্সিভ। অনেকেই আছে যে স্পেস ট্রাভেল করতে যায়, ট্যুরিস্ট যারা, অনেকের ইচ্ছা থাকতে পারে আমি স্পেস কীভাবে ট্রাভেল করে আসবো বা প্যাসেঞ্জার হিসেবে কীভাবে স্পেসে ঘুরে আসবো। তো তাদের জন্য বলতে চাই আপনাদের জন্য কস্টটা কীরকম হতে পারে। তো আমরা এরকম যদি একজনের নাম বলি যে প্রথম 2001 সালে স্পেসে ট্রাভেল করে এসেছে ট্যুরিস্ট হিসাবে, তার নাম হচ্ছে ডেনিস টিটো। সে এক সপ্তাহ স্পেসে ছিল এবং তার খরচ হয়েছে অলমোস্ট $20 মিলিয়ন। সো অবশ্যই বুঝতে পারছেন যে আপনি যদি স্পেস ট্রাভেল করতে চান তাহলে আপনার কী ধরনের কস্ট হতে পারে আর কী ধরনের জিনিস লাগতে পারে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। এখন আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের স্পেসে একটি স্টেশন আছে যেটার নাম হচ্ছে ISS, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নামে যেটা পরিচিত। তো আমাদের বিভিন্ন দেশ থেকে যারা রকেট লঞ্চ করে অথবা স্যাটেলাইট লঞ্চ করে অথবা হিউম্যান বা অ্যাস্ট্রোনট মহাকাশে পাঠায়, সবাই আগে নির্দিষ্ট একটি ISS বা ওই স্পেস স্টেশনে কানেক্ট হয়ে স্পেস স্টেশনটা যখন প্রচলিত হয়েছে এরপর থেকেই পৃথিবীর সব কান্ট্রিগুলোর মধ্যে একটি সৌহার্দ্য গড়ে উঠেছে। সবাই একই সাথে কাজ করা শুরু করছে স্পেস স্টেশনে। এর আগে সবাই ডিফারেন্টভাবে নিজেদের মতোই কাজ করতো মহাকাশের গবেষণা নিয়ে। যখন স্পেস স্টেশন সৃষ্টি হয়েছে এরপর থেকে সবাই ওই স্পেস স্টেশনে তাদের নিজস্ব মডিউল বা ক্যাপসুলে থেকে তাদের নিজস্ব পরিচালনা বা নিজস্ব অ্যাক্টিভিটিস একই সাথে করতে সক্ষম হয়েছে। তো এই স্পেস স্টেশন বা আইএসএসকে ঘিরে প্রায় 1 লাখ লোক কাজ করে। এতে প্রায় এই আইএসএস স্টেশন নিয়ে প্রায় 63 কান্ট্রি যারা হচ্ছে আইএসএসের উপর বা আইএসএস নিয়ে গবেষণা করে বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উপরে গবেষণা করে বা তারা এই স্টেশনে থেকে গবেষণা করে। যখনই কোনো অ্যাস্ট্রোনটস মহাকাশে যাবে তো অবশ্যই সেই আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কানেক্টেড হবে। সেখানে এমনও অ্যাস্ট্রোনটস আছে যারা হচ্ছে 1 থেকে 1.5 বছর ধরে কন্টিনিউ করছে। তাদের জন্য ফুড, অ্যাকোমোডেশন এবং টেম্পারেচার সব কিছু ওই স্পেস স্টেশনে এমনভাবে মেনটেন করা আছে একজন হিউম্যান যেভাবে থাকে তার সকল লাইফ সাপোর্ট সিস্টেম সেখানে দেওয়া আছে। যেমন একজন ফুড, তার জন্য অ্যাকোমোডেশন, তার জন্য টেম্পারেচার, তার জন্য সব কিছু এখানে পরিমিত আছে। সো ফ্রেন্ডস, এখন আমি বলবো একটি রকেট
একবার এই অরবিট বা আমাদের লোয়ার অরবিট অতিক্রম করে অথবা যদি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে কানেক্ট হতে যায় কয়েকটা স্টেজে সে ধাপ পার হয়ে সে এখানে যাবে। তো পুরো সিস্টেমটা আমি এখন বলবো। তো প্রথমে আমরা আমাদের রকেট পেলাম, রকেট লঞ্চার প্যাডে অবস্থিত। যখনই আমাদের ইঞ্জিন স্টার্ট হবে রকেটটি ধীরে ধীরে ভ্যালোসিটি গেইন করতে থাকবে, যেটা হচ্ছে এয়ারের অ্যাগেইনস্টে উপরে উঠতে থাকবে এবং গ্র্যাভিটিটা অতিক্রম করতে থাকবে। আমাদের অবশ্যই স্কেপ ভ্যালোসিটি এটাকে অতিক্রম করতে হবে। স্কেপ ভ্যালোসিটিটাকে বাংলায় আমরা বলে থাকি হচ্ছে মুক্তিবেগ, আমরা অনেকেই জানি এটা। তো আমাদের এই আর্থের মুক্তিবেগ বা স্কেপ ভ্যালোসিটিটা হচ্ছে 11 কিলোমিটারের মতো বা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো আমাদের রকেটটাকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে যদি আমরা উঠাতে পারি তখনই একমাত্র কেবল আমাদের এই গ্র্যাভিটি বা এই আর্থ থেকে সে হচ্ছে আর্থের অ্যাটমসফিয়ার থেকে সেই স্পেসের অ্যাটমসফিয়ারে চলে যেতে পারবে। তো আমাদের রকেটের এই স্পিড আনতে হলে শুধু একটি রকেট ইঞ্জিন দিয়েই এটা সম্ভব না। তো আমরা কিছু সলিড বুস্টার অ্যাড করে থাকি। সলিড বুস্টারও আরেক ধরনের রকেট, সেটা হচ্ছে আমাদের যে অক্সিডাইজার এবং ফিউল আছে সেটাকে থাকে লিকুইড, আর এই অক্সিডাইজার এবং ফিউল একসাথে মিক্সড করে সেটাকে আমরা সলিড করে ফেলি। সলিড করার পরে সেটার উপরে আমরা এখানে একটি ফায়ার ইগনাইট করে দিই, সেটা হচ্ছে বার্ন হতে হতে ক্ষয় হতে হতে নিচের দিক দিয়ে এক্সস্ট আকারে বা ইগনাইট হতে থাকে। এই সলিড বুস্টার আমরা নির্দিষ্ট পরিমাণ 2টা বা 3টা ইউজ করে থাকি। আমাদের স্পেস শাটলে আপনারা দেখেছেন যে 2টা সলিড বুস্টার ইউজ করেছে। তো নর্মালি আমরা যদি চিন্তা করি আমাদের বাংলাদেশে একটি ক্যাপসুল আমরা আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারের সাথে কানেক্ট করব, সেই জন্য আমরা সলিড বুস্টার ইউজ করতে পারি আমাদের রকেট মেইন ইঞ্জিনের সাথে। তো সলিড বুস্টার দুটি প্রথমে কাজ করবে, প্রথমে আমাদের একটি নির্দিষ্ট হাইট এ ওঠার পর্যন্ত এবং নির্দিষ্ট ভ্যালোসিটি গেইন করার পর্যন্ত আমাদের যে স্কেপ ভ্যালোসিটি আমি বলেছিলাম 11.2 কিলোমিটার পার সেকেন্ড, সেই উচ্চতায় সেই স্পিডটা আনার জন্য সলিড বুস্টার দুটিকে আমরা ইউজ করতে পারি। সলিড বুস্টার দুটি যখন ফিউল শেষ হয়ে যাবে তখন দুটি ইজেক্ট হয়ে যাবে এবং সেটি আবার আর্থে ফিরে আসবে। আর আমাদের মেইন যে রকেট বা আমাদের যে ক্যাপসুল, বাংলাদেশের যে ক্যাপসুল থাকবে সেটাকে আমরা হচ্ছে আবার সেটা চলতে থাকবে। চলতে চলতে আমাদের যে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার বা স্পেস স্টেশন আছে সেটা প্রায় 360 কিলোমিটার উপরে আছে। তো আমরা সেই স্পিডে তখন চলতে থাকবো। আমাদের যখনই এসকেপ ভ্যালোসিটিটা শেষ করে বা আর্থের অ্যাটমসফিয়ারটা শেষ করে আমরা স্পেসের বা অরবিটের অ্যাটমসফিয়ারে চলে আসবো, তখন আমাদের আর সেই ফিউলটা আর বেশি খরচ হবে না, তখন আমরা ইজিলি মুভ করতে পারবো। কারণ আমরা জানি যে স্পেসে কোনো এয়ার নেই, আর স্পেসে যদি আমরা একটা জিনিস ছেড়ে দেই সেটা হচ্ছে অটোমেটিক সেই স্পিডেই চলতে থাকে। আমরা ইঞ্জিনের কোনো কিছু ইউজ না করে বা ফিউল ইউজ না করে ওই স্পিডেই মহাকাশের থেকে চলতে পারবো। আর এভাবে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটাই আমাদের আর্থ অরবিটে বা নির্দিষ্ট একটা অরবিটে ঘুরতে থাকে। তো দেখা যায় যে ইন্টারন্যাশনাল বা স্পেসে অনেক ধরনের স্যাটেলাইট থেকে অনেক কান্ট্রি অলরেডি স্যাটেলাইট পাঠিয়েছে এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেখানে একটি হাবল টেলিস্কোপ আছে, অনেক ধরনের জিনিসই স্পেসে আছে। তো প্রত্যেকটারই একটা নির্দিষ্ট অরবিট থাকে। যদি একই অরবিটে অনেক কিছু হয়ে যায় তাহলে একটার সাথে একটা সংঘর্ষ হয়ে ধ্বংস হয়ে যেতে পারে। তো সবাই একটা নির্দিষ্ট উচ্চতায় তাদের নিজস্ব অরবিট ঠিক করে থাকে এবং সেই অরবিটেই সবাই চলতে থাকে। যেমন আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটাকে বলি, যেটাতে সব দেশের ক্যাপসুলে সে জয়েন হয়, সেটা হচ্ছে 360 কিলোমিটারের উপরে ওই বরাবর সে পৃথিবীর 4 সাইডে ঘুরতে থাকে আর ওটার বেগ প্রায় 32 কিলোমিটার পার সেকেন্ড। সো পার সেকেন্ডে সে 32 কিলোমিটার বেগে হচ্ছে পৃথিবীর 4 সাইডে ঘুরতে থাকে। কিন্তু এখানে কিছু প্রবলেম আছে, যেটা হচ্ছে স্পেস স্টেশনটাতে এমনভাবে স্পেস স্টেশনটা বানানো যেটা হচ্ছে বাইরে থেকে কোনো রেডিয়েশন এবং অনেক ধরনের প্রবলেম থাকে স্পেসে যাওয়াটা, স্পেসে থাকাটা অবশ্যই কষ্টকর। সেখানে হচ্ছে ফুডের একটা ব্যাপার থাকে, সেখানে টেম্পারেচার একটা ব্যাপার থাকে, সেখানে অনেক বেশি কোল্ড। সো স্পেস স্টেশনের ভিতরে টেম্পারেচার সিস্টেমটা ঠিক ওভাবে হিউম্যানের ক্যাপাবিলিটি অনুযায়ী হিউম্যান যতটুকু টেম্পারেচার থাকতে পারে সে ততটুকু টেম্পারেচারে স্পেস স্টেশনের ভিতরে থাকে। এবং স্পেসে অনেক ধরনের রেডিয়েশন থাকে, ডিব্রিজ বলতে আমরা বোঝাচ্ছি যে ছোট ছোট বিভিন্ন পার্টস অথবা কোনো অনেক স্যাটেলাইটই স্পেসে ধ্বংস হয়ে গেছে, ওগুলোর পার্টস কিন্তু কখনো শেষ হয়নি, ওগুলো ওই স্পেসে ঘুরছে। সো কখনোই যদি ওই ছোট ছোট পয়েন্টগুলো, ওই ছোট ছোট লোহার টুকরা অথবা ওই ছোট ছোট স্যাটেলাইটের টুকরাগুলো ওই স্পেস স্টেশনে আঘাত হানে, সো যে কোনো সময় স্পেস স্টেশনটা লিক হয়ে যেতে পারে, তখন পুরো লাইফ সাপোর্ট সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে। এগুলোও সব খেয়াল করে থাকে। যখনই কোনো স্পেস স্টেশনের অরবিট বরাবর আসে তখনই তাদের অবশ্যই স্পেস স্টেশনটাকে কিছুটা চেঞ্জ অথবা কিছুটা মুভমেন্ট করতে হয়। আর এই জন্য সবসময় একটা অ্যালার্ট সিস্টেম থাকে স্পেস ডিব্রিজ সম্পর্কে। আর আরেকটা প্রবলেম যেটা হচ্ছে স্পেস রেডিয়েশন। স্পেসে অবশ্যই স্পেস রেডিয়েশনটা অনেক মারাত্মক একটা জিনিস। স্পেস রেডিয়েশনের কারণে হিউম্যান বডি যে কোনো সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারে। তো সেই জন্য স্পেস স্টেশনটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই স্পেস রেডিয়েশনটা
অ্যাস্ট্রোনট বা হিউম্যানদের কোনো ক্ষতি না করতে পারে। আর আরেকটি ব্যাপার যেটা হচ্ছে যে স্পেস ওয়াক যে জিনিসটা, সেটা হচ্ছে স্পেস স্টেশন থেকে যদি কোনো কেউ মানুষ বেরোতে চায় স্পেসে, তখন তাকে একটি স্পেস স্যুট পরে বেরোতে হয়। আমরা যে দেখেছিলাম যে একটা ব্যাকপ্যাক থাকে, একটা অ্যাস্ট্রোনটের থাকে, স্যুট পরে তাকে বেরোতে হয়, কারণ বাইরের যে প্রেশার, বাইরের যে টেম্পারেচার, সেটা হিউম্যান বডি ক্যাপেবল না। তো এর জন্য এই স্পেস ওয়াক করার জন্য তাকে ওই স্যুটটি পরতে হয়। এবং যদি কোনো স্পেস স্টেশনের কোনো আপগ্রেড দরকার হয় অথবা নতুন কোনো ক্যাপসুল, যেমন বাংলাদেশে যদি কোনো ক্যাপসুল স্টেশনে যায়, সেই ক্যাপসুলকে জোড়া দেওয়ার জন্য একটি রোবোটিক আর্মস থাকে, অথবা মানুষ অ্যাস্ট্রোনটসরা নিজেরাই স্পেস ওয়াক করে সেটাকে আমাদের এই স্পেস স্টেশনের সাথে আমাদের ক্যাপসুলটাকে কানেক্ট করে দিতে পারে। আর সেই জন্য তাকে স্পেস ওয়াক করতে হয় এই ধরনের চিন্তাভাবনা নিয়ে। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ হিট দ্য থামস আপ বাটন, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স দেন ইউ ক্যান কমেন্ট ডাউন বিলো, অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিও টু ইউর ফ্রেন্ডস, অ্যান্ড ইফ ইউ আর নিউ হেয়ার, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ hit the bell icon so that you never miss any update from us. So friends, আজকে এতটুকুই। আমার নেক্সট ভিডিওতে আমি আরও অনেক কিছু বলবো স্পেস সম্পর্কে। So till then, bye bye.